সম্মানিত দর্শক, শিরোনামে যেটা ব্যবহার করেছি যে ভয়ে অস্থির ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর অতি সম্প্রতি লন্ডনে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, ধাওয়া খেয়েছেন এবং পুলিশ যদি তাকে উদ্ধার না করতো তাহলে তিনি ভীষণ রকম গণপিটুনির শিকার হতেন। এরকম পরিস্থিতি ভারতের সেই গত 50-100 বছরের ইতিহাসে কখনো ঘটেনি। ব্রিটিশ জামানাতেও ঘটেনি, স্বাধীনতার পরে ঘটেনি যে তাদের কোনো বিদেশ মন্ত্রী বিদেশে গিয়ে এই অবস্থা হয়েছে। এবং আপনারা জানেন যে এখন লন্ডন, আমেরিকা, কানাডাতে ভারতের রাজত্ব চলছে। ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছেন তারা সেখানে ব্যবসা বাণিজ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন। অনেকে রাজনীতিতে এমন পর্যায়ে গিয়েছেন যে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্য থেকে আমেরিকা এবং ইংল্যান্ডে, সেখানে আমেরিকাতে সেখানে তুলসী গ্যাবার্ডের মতো মানুষ, কমলা হ্যারিসের মতো মানুষ, কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন, তিনি প্রেসিডেন্ট হয়ে যেতেন। ভারতে এই বংশোদ্ভূত ঋষি সুনাক তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তারপরে তাদের যে ইনভেস্টমেন্ট, টাটা কোম্পানি, বিড়ালা কোম্পানি, তারপর হিন্দুজা কোম্পানি, তাদের যে গ্লোবালি যে ইনভেস্টমেন্ট, তাতে আমেরিকা এবং ইউরোপের বড় বড় শহরগুলো ভারতীয় ধনকুবেরদের নিয়ন্ত্রণে। তো সেখানে ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী তার যে রয়্যালিটি, রাজস্বিকতা, এই রাজস্বিকতা চীন, আমেরিকা বা ইংল্যান্ডের সাথে কোনো অংশে কম নয়। তো সেখানে গিয়ে তিনি ছ্যাঁচা খাবেন, গুঁতো খাবেন, এটি কল্পনা করা যায় না, কিন্তু বাস্তবে সেই ঘটনা ঘটেছে এবং এটি পুরো ভারতে ভীষণ রকম যাকে বলা হয় চাঞ্চল্য সৃষ্টি করেছে, অস্থিরতা সৃষ্টি করেছে। কি হলো? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানুষ যাচ্ছে তাই বলার চেষ্টা করছেন। দ্বিতীয়ত যে তোমার বুদ্ধিবে যে গোকুলে বাড়ি শেষে, অথবা আমরা যার কাছে খুব বেশি আশা করি মূলত তার কাছ থেকে লাঞ্ছিত এবং অপমানিত হই, এটি দুনিয়ার নিয়ম। আমরা ধরে নিয়েছিলাম যে আমেরিকাতে যদি বাইডেনের পরিবর্তে মিস্টার ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে নরেন্দ্র মোদী সারা পৃথিবীর উপর ছড়ি ঘোরাবেন। কিন্তু এখানে ঘটনা এ যাবৎকালে যা ঘটেছে সব উল্টো। মিস্টার নরেন্দ্র মোদী আশা করেছিলেন যে ট্রাম্পের যে অভিষেক, সেই অভিষেকে অনেকে দাওয়াত পেয়েছেন, তাকে দাওয়াত করা হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে তাকে দাওয়াত করা হয়নি। এটি নিয়ে ভারতীয় পার্লামেন্টে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং তাকে অর্থাৎ মিস্টার নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মিস্টার রাহুল গান্ধী তিনি বলার চেষ্টা করেছেন যে এটি মোদীর বিরাট রাজনৈতিক এবং কূটনৈতিক বিপর্যয়। এর কারণ হলো যে বন্ধু হিসেবে এবং ব্যবসায়িক পার্টনার হিসেবে আমেরিকার সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ভিত্তিতে সবার আগে ভারতকে দাওয়াত করা উচিত। সেটা নরেন্দ্র মোদী তো নন, এখানে যদি অন্য যে কেউ হোক না কেন, মূলত ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দাওয়াত করা উচিত ছিল ভারতকে। যদিও আমেরিকার যে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সাধারণত বিদেশি লোকদেরকে দাওয়াত করা হয় না। এবার প্রথম সেই প্রোটোকল ভেঙে ডোনাল্ড ট্রাম্প অনেককে দাওয়াত করেছেন, সেখানে চীনের প্রেসিডেন্টকে দাওয়াত করেছেন। তো চীনের প্রেসিডেন্ট যাননি, কিন্তু নরেন্দ্র মোদী তো যেতেন, কেন তাকে দাওয়াত করা হলো না? এটি নিয়ে ভারতে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে এবং তখনই বলার চেষ্টা করেছে সবাই যে যেভাবে একটা রসায়ন তৈরি করা হয় যে মোদী এবং ট্রাম্প ব্যক্তিগত বন্ধু এবং ব্যক্তিগত বন্ধুত্বের কারণে এটা হবে ওটা হবে, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। তো দ্বিতীয়ত যে ঘটনা ঘটলো সেটা হলো যে তিনি এরপর আমেরিকা ভ্রমণে গেলেন এবং সে ভ্রমণের পর যে জয়েন্ট সংবাদ সম্মেলন এলো এবং বাংলাদেশ প্রসঙ্গে যখন কথাবার্তা শুরু হলো, সেখানে নরেন্দ্র মোদীর যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ এবং তার হঠাৎ করে মুখ কালো হয়ে যাওয়া, এই বিষয়টা নিয়ে নানা জনে নানা বক্তব্য দিচ্ছেন। অনেকে বলার চেষ্টা করছেন যে তাদের যখন একান্তে বৈঠক হয়েছিল 1 to 1, তিনি শেখ হাসিনার পক্ষে অনেক কিছু বলার চেষ্টা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তিনি নানা রকম বিষোদ্গার করার চেষ্টা করেছেন। তো ইউটিউবারে বলার চেষ্টা করছে যে সেই সময়টিতে তিনি নরেন্দ্র মোদীকে থামিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনার এত ওকালতি করা লাগবে না, আমি শেখ হাসিনাকেও চিনি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেও চিনি। তো এই যে তার যে মোড অফ হলো, এই মোড অফের প্রেক্ষিতে পরবর্তীতে যখন সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে এলো, সেই সময়টিতে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কৌশলে বাংলাদেশের বিষয়টি তার উপর ছেড়ে দিলেন এবং যেভাবে তিনি কটাক্ষ করলেন, এটা রীতিমতো গরু মেরে জুতো দানের মতো অবস্থা তৈরি হয়েছে। এবং এই যে আমেরিকা থেকে ফেরত আসার পর একটার পর একটা ভাগ্য বিপর্যয় ঘটছে নরেন্দ্র মোদীর। সেখানে অভ্যন্তরীণ রাজনীতিতে বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়েছে এবং এই মুহূর্তের খবর হলো যে ভারতের বেশিরভাগ অঙ্গরাজ্যগুলো যেটা রয়েছে বা তাদের যে প্রদেশগুলো রয়েছে, প্রাদেশিক সরকারগুলো রয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকারের যে আধিপত্য গুরুত্ব ক্রমশ কমে যাচ্ছে। দ্বিতীয়ত বাংলাদেশে ইউনূস সরকারের এই যাকে বলা হয় শাসনকালীন সময়টিতে 7 সিস্টারকে নিয়ে ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে এবং বাংলাদেশ সীমান্তে এখন যেভাবে বিজিবি দায়িত্ব পালন করছে এবং যেভাবে টিট ফর ট্যাট বিএসএফকে আঙ্গুল উঁচিয়ে জবাব দিচ্ছে এবং যেভাবে পুরো সীমান্তে চোরাচালান বন্ধ রেখেছে। আপনারা জানেন যে 7 সিস্টারের যে ইকোনমি, সেই ইকোনমির একটা বিরাট অংশ বাংলাদেশের উপর নির্ভর করে। তারা তাদের যে পণ্যগুলো, বিশেষ করে গরু, ফেন্সিডিল, এগুলো বাংলাদেশে পাঠায় এবং বাংলাদেশের মূল্যবান সামগ্রী, চা, চিনি, তারপরে পেট্রোলিয়াম, স্বর্ণ, ডলার, এই জিনিসগুলো বাংলাদেশ থেকে তারা কিন্তু নিয়ে নেয়। ডলারের মতো জিনিসগুলো তারা নিয়ে নেয়, নিয়ে রুপি দিয়ে দেয় এবং এখানে চোরাচালানির যে বাট্টা হয়, সেই বাট্টাতে আমরা কেবলমাত্র গরুটা সেখান থেকে আনি, কিন্তু এখানকার যে মূল্যবান
যে সামগ্রীগুলো, সেই মূল্যবান সামগ্রীগুলো তারা ডলারে পেমেন্ট না করে অন্যভাবে পেমেন্ট করে। ফলে বাংলাদেশ থেকে যে সমস্ত আন্ডারওয়ার্ল্ডে লেনদেন হয়, এখানে ভারতের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টার্সের যারা চোরা কারবারি তারা আঙ্গুল ফুলে রীতিমতো বটগাছ। অন্যদিকে বেশ কয়েকটি রাজ্য, আপনি শিলিগুড়ি, আসাম, তারপরে পশ্চিমবঙ্গ, এইগুলোর শুল্ক স্টেশন থেকে শুরু করে বড় বড় শহরগুলো বাংলাদেশি পর্যটকে সারা বছর ভরপুর থাকে, কিন্তু এখন সেখানে একেবারে খাকা করছে সবকিছু। তো এর কারণে কি হলো, এই 7টি বৃহত্তর প্রদেশ, সেই প্রদেশগুলোতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই, সেখানে বিচ্ছিন্নবাদীরা শক্তিশালী হয়ে পড়েছে এবং সেটা দেখা দেখি অন্যান্য এলাকা, ভারতের অন্যান্য এলাকা, সেখানেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি থাকে গভর্নর, সেই গভর্নরের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করা, এবং যেখানে বিজেপি বিরোধী সরকার রয়েছে সেখানে তারা অনেকটা স্বাধীনভাবে সবকিছু পরিচালনা করার চেষ্টা করছে, যা কিনা পুরো ইন্ডিয়ার অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে। তো এরকম একটা অস্থিরতার মধ্যে মিস্টার নরেন্দ্র মোদীর আরও দুঃসংবাদ হলো যে অনেকগুলো ভারতীয় পণ্যের উপর মার্কিন সরকার শতকরা 100%, সর্বোচ্চ শতকরা 100% 100% ট্যাক্স আরোপ করেছে। এটি তাদের জন্য বিনা মেঘে বজ্রপাত। তারপরে যে অপমান করে পায়ে শিকল পরিয়ে ভারতীয় অভিবাসীদেরকে প্লেনে করে ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা পুরো ভারতের যে সাম্প্রতিক সময় তারা বিশ্বের অন্যতম সুপার পাওয়ার হয়ে গেছে, তারা অর্থনৈতিকভাবে অনেক ধনী হয়ে পড়েছে ইত্যাদি নানা রকম যে সকল প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছিল, সবকিছুর মূলে এই কুঠারাঘাত পড়েছে। এই পায়ে শিকল পরিয়ে সে প্রাচীন জামানাতে যেভাবে দাস দাসীদেরকে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হতো, আনা নেওয়া করা হতো, বিক্রি করা হতো, এইভাবে ভারতীয়দেরকে দাস দাসীর চেয়েও অবমাননাকর পরিস্থিতি ফেলে হাতে পায়ে শিকল পরিয়ে যেভাবে প্লেনে উঠিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটি পুরো ভারতের যে ইগো, সেই ইগোটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ঘটনা এখানে শেষ নয়, বলা হচ্ছে আরও চলবে। অর্থাৎ আপনারা জানেন যে ভারতের লক্ষ লক্ষ ভারতীয় আমেরিকাতে অবৈধভাবে বসবাস করছেন, এবং এই অবৈধ ভারতীয়রা সেখানে মার্কিন ইকোনমির চাইতেও ভারতীয় ইকোনমি, অর্থাৎ ওখানে যে সকল বড় বড় ভারতীয় কোম্পানিগুলো রয়েছে, সেই ভারতীয় কোম্পানি ইউরোপীয় লোকদেরকে নিয়োগ না দিয়ে, আমেরিকান লোকদেরকে নিয়োগ না দিয়ে বেশি মুনাফার লোভে তারা ভারতীয়দেরকে সেখানে নিয়োগ দেয়। এরা শ্রমিক হিসেবে বা অফিস স্টাফ হিসেবে সেখানে কাজ করে, এবং এদের সংখ্যা লাখ লাখ, মানে 20 লাখ 25 লাখ, যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, ওয়ার্ক পারমিট নেই। তো এই লোকদেরকে টার্গেট করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ব্যবস্থা নিচ্ছেন, এর ফলে কি হলো, কেবলই মাত্র যে অভিবাসীরা ফিরে আসবে তা নয়, সেখান থেকে ভারতীয় যারা বিনিয়োগকারী ছিলেন তারা বিনিয়োগকারীও কিন্তু ধরা খাবেন। তাদের বিশাল বিনিয়োগ তারা পানির দামে মার্কিনীদের কাছে বিক্রি করে ভারতে ফিরে আসতে বাধ্য হবেন। এবং আপনারা ভারতের যে সেই শাহরুখ খানের যে সর্বশেষ ছবি ডানকি, সেই ডানকি ছবিটা আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশ থেকে বিদেশে লোক পাঠাই, তো সেখানে ভারত থেকে কত কষ্ট করে লোকজন আমেরিকাতে যাচ্ছে, কত কষ্ট করে ইংল্যান্ডে যাচ্ছে, সেখানে দারিদ্রতা অনেক অনেক বেশি। তো এই মানুষগুলো যখন আবার ভারতে ফিরে আসবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এটি ভারতের জন্য একটা রীতিমতো ডিজাস্টার তৈরি করে ফেলবে। এবং এই ডিজাস্টারের সঙ্গে সঙ্গে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক, ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক, তারপর শ্রীলঙ্কা এবং নেপাল, সব মিলিয়ে রাষ্ট্রটিকে রীতিমতো অস্তিত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আর যেহেতু মিস্টার নরেন্দ্র মোদী তিনি এটা ম্যাজিক দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন, এবং তার সেই মোদী ম্যাজিক দিয়ে এখন পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন, অনেকটা আমাদের শেখ হাসিনার মতো। তো কাজেই যেহেতু শেখ হাসিনা তার দিদি এখন দিল্লিতে রয়েছেন, ফলে যদি শেখ হাসিনার পরিণতির মতো মিস্টার নরেন্দ্র মোদীর এরকম একটা পরিণতি হয়, তাহলে বিজেপির যারা লোকজন রয়েছেন তাদের সবার রাগ গিয়ে পড়বে আমাদের সাবেক জননেত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর।